আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র স্ক্রু গজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের আলোচনা থেকে আমরা যা জানবো তা হলো স্ক্রু গজ কি, স্ক্রু গজের বিভিন্ন অংশ, পিচ কি, লঘিষ্ঠ গণনা বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট কি, কোন বস্তুর ব্যাস বা পুরুত্ব কিভাবে নির্ণয় করতে হয়, শূন্য ত্রুটি কি, এই বিষয়গুলো আজকে আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে শুরুতেই আছে স্ক্রু গজ কি। আসলে স্ক্রু গজ হলো সেই যন্ত্র যার মাধ্যমে খুব ছোট বস্তুর দৈর্ঘ্য, ব্যাস বা পুরুত্ব পরিমাপ করা যায়, তাকে স্ক্রু গজ বলে। আমি আবার বলছি, যে যন্ত্রের সাহায্যে খুব ছোট বস্তুর দৈর্ঘ্য, ব্যাস বা পুরুত্ব পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে। আসলে যেসব বস্তুর পরিমাপ স্লাইড ক্যালিপার্স দিয়ে যথেষ্ট নির্ভুলভাবে করা যায় না, সেই সকল ক্ষেত্রে আমরা স্ক্রু গজ যন্ত্রটি ব্যবহার করি। স্ক্রু গজ যন্ত্র দিয়ে আমরা যেসব জিনিস পরিমাপ করতে পারি তা হলো কাগজের পুরুত্ব, পাতলা ধাতব পাতের পুরুত্ব, ছোট বলের ব্যাস। এই সূক্ষ্ম পরিমাপগুলোর জন্য আমরা সাধারণত স্ক্রু গজ ব্যবহার করে থাকি। তাহলে এখন আমরা এর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি স্ক্রু গজের একটা চিত্র এঁকে রেখেছি। এখানে স্ক্রু গজের এই যে ইউ আকৃতির যে অংশটা, একে ইউ ফ্রেম বলা হয়। ইউ আকৃতির অংশটাকে ইউ ফ্রেম বলা হয়। এই যে এখানে যে অংশটুকু আছে, এই অংশটুকে বলা হয় অ্যানভিল। এই অ্যানভিলটা ফিক্সড থাকে। তারপরেই আছে স্পিন্ডল। এই স্পিন্ডলটা কিন্তু আমাদের, এই যে এটা হলো বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলকে ঘুরালে স্পিন্ডলটা বাম দিকে সরে আসে বা ভিতরের দিকে অর্থাৎ ডান দিকে সরে যায়, ভিতরের দিকে প্রবেশ করে। অর্থাৎ এইটা একদম ঘুরাতে ঘুরাতে এই প্রান্তকে এই অ্যানভিলের সাথে একদম লেগে যাবে, এইভাবে ফাঁকা হয়ে আছে। এটা ধরো অ্যানভিল, এটা হলো আমাদের স্পিন্ডল। যখন আমরা এই বৃত্তাকার স্কেলটা ঘুরাই তখন এটা এইদিকে এসে এর সাথে লেগে যেতে পারে। আর যদি আমাদের ফাঁকা করার দরকার হয় তাহলে উল্টা পাশে ঘুরিয়ে আমরা এই স্পিন্ডলটাকে ফাঁকা করতে পারি। অর্থাৎ এই স্পিন্ডলটা এই রৈখিক স্কেল বরাবর কিন্তু ডানে বা বামে সরানো যায়। তারপরে আছে এই যে এখানে যে গা দিয়ে যে লেখা আছে স্কেলটা, এটাকে আমরা প্রধান স্কেল বা স্লিপ বলে থাকি। এখানে এই গায়ের সাথে একটা রিং এর মতো, চাবির রিং এর মতো একটা অংশ থাকে, যাকে ঘুরালে এটা লক হয়ে যায়। এই বৃত্তাকার স্কেলটা লক হয়ে যায় যেন বৃত্তাকার স্কেলটা না ঘুরে যায়। এই বৃত্তাকার স্কেলটাকে লক করার জন্য এটা থাকে। আর এখানে এই যে স্কেলের মাঝ বরাবর যে দাগটা, এই যে এই প্রান্ত থেকে এই পর্যন্ত একে দেখানো হয়েছে, সেটাকে বলা হয় রেফারেন্স রেখা। তারপরে তো বলছি যে এটা বৃত্তাকার স্কেল বা থিম্বলও বলা হয়। আর এই অংশটার নাম র্যাসেট। এই অংশটাকে বলা হয় র্যাসেট। এই র্যাসেটটা আসলে বৃত্তাকার স্কেলের উপর অতিরিক্ত চাপ কমানোর জন্য র্যাসেটটা ব্যবহার করা হয়। তাহলে এর বিভিন্ন অংশ কিন্তু আমরা জেনে গেলাম। আমি আবার বলতেছি যে একটা স্ক্রু গজে ইউ আকৃতির যে ফ্রেমটা, একে ইউ ফ্রেম বলা হয়। তারপরে এই পাশে এই মাথায় যে অংশটা আছে এটাকে অ্যানভিল বলা হয়, এটা ফিক্স থাকে। এই জায়গায় অ্যানভিলের ঠিক উল্টা পাশে আর একটা অংশ আছে যেটাকে স্পিন্ডল বলা হয়। এই স্পিন্ডলটা রৈখিক স্কেল বরাবর বাম দিকে বা ডান দিকে সরানো যায়, কারণ এই স্পিন্ডল আর এই এই স্পিন্ডল আর অ্যানভিলের মাঝেই বস্তুকে রাখা হয়। এখানে দেখো যে বস্তু লিখছি, এখানে বস্তুকে রেখে আমরা এই বৃত্তাকার স্কেল ঘুরিয়ে আমরা সংকুচিত করতে পারি, বা বস্তুটাকে রাখলাম এমন ভাবে করলাম যেন বস্তুটা যেন দুই প্রান্তের সাথে ভালোভাবে লেগে থাকে। এই বৃত্তাকার স্কেলটা ঘুরিয়ে সেটা করা হয়। আর যদি বস্তুটা বড় হয়, আরো বেশি ফাঁকা করার প্রয়োজন হয়, তাহলে উল্টা দিকে ঘুরালে আমাদের স্পিন্ডলটা সরে যাবে, জায়গা পাওয়া যাবে। তখন বস্তুটাকে স্থাপন করে আবার এইদিকে একটু চাপায়ে দিলে কিন্তু স্থির হয়ে যাবে, এবং তখন বস্তুটাকে পরিমাপ করা আমাদের জন্য সহজ হবে। এরপরে
আমরা বলছিলাম কি যে এই যে স্কেলটা এটাকে বলা হয় প্রধান স্কেল এবং এর আরেকটা নাম স্লিভ। এবং এই যে স্কেলের মাঝখান দিয়ে কালো দাগটা সোজাসুজি চলে গেছে একে বলা হচ্ছে রেফারেন্স রেখা। এখানে রিং এর মতো একটা অংশ আছে যেটাকে লকনাট বলা হয়। আর এই অংশটা এই যে এটা হলো বৃত্তাকার স্কেলের পার্ট গুলো লেখা আছে, আর এটা বৃত্তাকার স্কেল, আর এই লাস্টের এটা হলো রেসেট। তো যাই হোক, আমরা বিভিন্ন অংশের নাম জেনে ফেলছি। এখন আমরা পিচ কি এই পিচটা জানবো। পিচটা আসলে বৃত্তাকার স্কেলকে আমরা যদি সম্পূর্ণ ঘুরাই, সম্পূর্ণ ঘুরানো মানে বলতে আমরা বুঝবো বৃত্তাকার স্কেল ধরো যে এখানে 0 আছে, এখানে 1 2 3 4 এইভাবে ধরো 49 আছে, আর এইটুক গেলে 50, অর্থাৎ এই শূন্য থেকে ঘুরায়া যদি আবার শূন্যতে আসি তাহলে এটাকে বলে সম্পূর্ণ ঘোরানো। তাহলে বৃত্তাকার স্কেল ধরো আমরা যদি এখান থেকে এটা দিয়ে বুঝাই যে এই যে আমাদের মার্কারের যে মাথাটা ধরো এই পজিশন থেকে ঘুরায়া আবার মার্কারের এই হেড এই পজিশনেই যদি আবার নিয়ে আসা হয় তার মানে হেডটাকে সম্পূর্ণ একবার ঘুরালাম। তো বৃত্তাকার স্কেলটাও ঠিক ওই রকম যে পুরা একটা যে জায়গা থেকে ঘুরানো শুরু করব ঘুরিয়ে আবার সেই জায়গায় আসলে এটা সম্পূর্ণ ঘোরা হবে। এই বৃত্তাকার স্কেল সম্পূর্ণ ঘুরানোর ফলে এই স্পিন্ডলটা বামে বা ডানে যে পরিমাণ সরে যায় তাকে আমরা পিচ বলি। পিচ কাকে বলে আবার আমি বলতেছি যে ক্রুগজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরালে স্পিন্ডলটি ডানে বা বামে যতটুকু সরে যায় সেই পরিমাণটাকে আমরা কি বলি? পিচ বলি। তাহলে পিচ কি আমরা জেনে ফেললাম। এখন লঘিষ্ঠ গণনা বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট কি এটাও আমাদের একটু বুঝতে হবে। এখানে দেখো, এখানে যে বৃত্তাকার স্কেলটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এখানে ধরো সম্পূর্ণ ঘুরলে 50 ঘর ঘোরা হয়। এখন যদি এই শূন্য থেকে 1 পর্যন্ত ঘুরাই, মানে 1 ভাগ ঘুরাই, এই এখানে ভাগ সংখ্যা ছিল টোটাল 50টা, কিন্তু আমরা 1 ভাগ ঘুরালাম, যে 0 থেকে 1 এ গেলাম বা 1 থেকে 2 এ গেলাম বা 2 থেকে 3 এ আসলাম, যে কোনো 1 ভাগ ঘুরালে বৃত্তাকার স্কেলের যে কোনো 1 ভাগ ঘুরালে এই স্পিন্ডলটা ডানে বা বামে যতটুকু সরে যায় তাকেই বলি আমরা লঘিষ্ঠ গণনা বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। আবার খেয়াল করো, পিচ এবং লঘিষ্ঠ গণনার মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে বা এলোমেলো হয়ে যাবে। তাহলে পিচ কি? পিচটা হলো সম্পূর্ণ ঘোরাতে হবে। আবার বলতেছি, ধরো 0 থেকে যাত্রা শুরু করে আবার পুরোটা ঘুরে শূন্যতে আসলাম, তাহলে এটা সম্পূর্ণ ঘোরা হলো। এই সম্পূর্ণ বৃত্তাকার স্কেল একবার ঘুরালে এই যে স্পিন্ডল বামে বা ডানে যতটুকু সরে যায় সেই পরিমাণকে আমরা বলছিলাম পিচ। আর লঘিষ্ঠ গণনটা কি? এখানে সম্পূর্ণ না, এখানে হলো 1 ভাগ ঘুরালে, এই যে বৃত্তাকার স্কেলে ধরো 50টা ভাগ ঘুরালে সম্পূর্ণ ঘুরানো হয়েছিল, এখন যদি 1 ভাগ ঘুরাই, 50টা ভাগের 1 ভাগ, যে কোনো 1 ভাগ, ধরো 0 থেকে 1 এ গেলাম বা 1 থেকে 2 এ গেলাম, এরকম যে কোনো 1 ভাগ যদি ঘুরানো হয় বৃত্তাকার স্কেল, তাহলে এই স্পিন্ডলটা ডানে বা বামে যতটুকু সরে যায় সেই পরিমাণটাকেই আসলে আমরা লঘিষ্ঠ গণনা বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলে থাকি। তাহলে এই লঘিষ্ঠ গণনা বের করার সূত্রটা আমি একটু নিচে লিখতেছি, দেখো এখানে আমরা যে পিচটা পাবো, পিচকে যদি বৃত্তাকার স্কেলের মোট ঘর সংখ্যা দ্বারা ভাগ করা হয়, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, তাহলে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা লঘিষ্ঠ গণনা বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট আমরা বের করতে পারি। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা বলতে যে এখানে বলছিলাম যে 50টা, এখানে 1 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 3 ভাগ, এইভাবে সম্পূর্ণটা ধরো 50টা ভাগ আছে। তাহলে পিচ আমরা যা পাবো, সেই পিচ আমরা কিভাবে পাবো? এই যে বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরাবো, একবার ঘুরালে ধরো ঘুরানোর আগে আমার এটা যতটুকু আছে সম্পূর্ণ ঘুরানোর পর আমি দেখলাম এই অবস্থানে নাই ও এইটুকু সরে আসছে, তাহলে
এইটুকুর জন্য আমরা স্কেলে কতটুকু কোন পার্টটা নির্দেশ করে সেটা হবে হলো আমাদের পিচ। সেই পিচের পরিমাণ উপরে বসাবো, আর এই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50। তাহলে সে 50 দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটি হবে লঘিষ্ঠ গণনা। তো আশা করি লঘিষ্ঠ গণনা কি তোমরা বুঝতে পেরেছো। এরপরের টপিকটা আছে আমাদের কোন বস্তুর ব্যাস বা পুরুত্ব কিভাবে নির্ণয় করতে হয়। বস্তুর ব্যাস বা পুরুত্ব আমরা নির্ণয় করার সময় প্রথমে এই বস্তুটাকে আমরা এই অ্যানভিল এবং স্পিন্ডলের মাঝে ভালোভাবে বসিয়ে নেব। বসানোর পরে আমরা র্যাচেটটা ঘুরে বস্তুটাকে ভালোভাবে আটকিয়ে নেব, যেন বস্তুটা ভালোভাবে এই অ্যানভিল এবং স্পিন্ডলের মধ্যে স্থির হয়ে থাকে। এই অবস্থায় আমাদের মূল স্কেল বা প্রধান স্কেল যেটা, সেই স্কেলের পার্টটা নিতে হবে। ধরো প্রধান স্কেলের পার্ট হিসেবে আমরা পেলাম 5.5 মিলিমিটার। তারপরে আমাদের বৃত্তাকার স্কেল পার্ট নিতে হবে। বৃত্তাকার স্কেল পার্ট, প্রধান স্কেল পার্টকে আমরা এম অক্ষর দ্বারা লিখব, আর বৃত্তাকার স্কেলের পার্টকে আমরা সি অক্ষর দ্বারা লিখব। এখানে আমরা এই বস্তুটাকে স্থাপন করার পর এই রেফারেন্স রেখা বরাবর যে দাগটা মিলে যাবে সেই পার্টটা হবে বৃত্তাকার স্কেল পার্ট। ধরো সেটা আমরা পেলাম 28। এরপর লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণনা যেটাকে আমরা এলসি দ্বারা প্রকাশ করতে পারি। এই লঘিষ্ঠ গণনা, ধরো আমাদের ভাগ সংখ্যা 50, আর আমরা পিস হিসেবে পেলাম 0.5, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আছে 50। তাহলে আমাদের লঘিষ্ঠ গণন হবে 0.01 মিলিমিটার। তাহলে এই বস্তুর পুরুত্ব আসলে কি হবে? তাহলে সুতরাং পুরুত্বকে আমরা ডি দ্বারা লিখলাম, বা ব্যাস এখানে এম প্লাস সি ইন্টু এল অফ সি। তো এখন আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে এখান থেকে কিন্তু আমরা পার্টটা পেয়ে যাব। আমরা প্রধান স্কেল পার্ট এম এর মান পেয়েছিলাম 5.5, প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট আমরা পেয়েছিলাম 28, এবং লঘিষ্ঠ গণনা বা লঘিষ্ঠ গণনা আমরা পেয়েছি 0.01। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 5.5 প্লাস 0.28, তাহলে এটা আমরা যোগ করে দিলে পাবো 5.78 মিলিমিটার। তাহলে এইভাবেই কিন্তু আমরা কোনো বস্তুর ব্যাস বা পুরুত্ব নির্ণয় করতে পারবো। তাহলে আবার আমি একটু অ্যাট এ গ্লান্স তোমাদের বলছি কিভাবে আসলে আমরা বস্তুটা পুরুত্ব বা ব্যাস আমরা নির্ণয় করলাম। বস্তুটাকে প্রথমে আমাদের অ্যানভিল এবং স্পিন্ডলের মধ্যে স্থাপন করতে হবে। স্থাপন করার পরে আমরা প্রধান স্কেলের যে পার্টটা এখানে কত আসলো সেটা আমরা নেব, এবং বৃত্তাকার স্কেল অর্থাৎ বৃত্তাকার স্কেলে কোন পার্টটা নির্দেশ করতেছে সেই বৃত্তাকার স্কেল পার্টটা নেব, এবং আমরা লঘিষ্ঠ গণনা এল অফ সি যেটা, সেটা আমরা বের করব। কিভাবে বের করব? এটা পিস। পিস মানে কি, যে আমরা সম্পূর্ণ বৃত্তাকার স্কেল একবার ঘুরালে আমাদের এই স্পিন্ডলটা ডানে বা বামে যতটুকু সরে আসবে সেই পরিমাণটাই ছিল আমাদের পিস। সেই দৈর্ঘ্যটা আমরা মেপে ধরলাম 0.5 পেলাম, আর আমাদের বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা 50 ছিল। এই 50 দ্বারা ভাগ করলে আমরা 0.01 পেলাম লঘিষ্ঠ গণনা বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। এরপরে আমরা এটা হলো আমরা যখন স্লাইড ক্যালিপাস, আমার আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, স্লাইড ক্যালিপাস নিয়ে একটা ভিডিও আছে আমার, তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো। সেখানে আমরা যে সূত্রটা ইউজ করছি এখানেও কিন্তু সেই সূত্রই। স্লাইড ক্যালিপাসের সময় এটা দৈর্ঘ্য ছিল, আর ক্রু গজের সময় এটা ব্যাস হয়েছে।
স্লাইড ক্যালিপাসে এটা প্রধান স্কেল পার্ট এম ছিল, এখানেও তাই আছে। স্লাইড ক্যালিপাসে এখানে ছিল ভার্নিয়ার সমপাতন গুণন ভার্নিয়ার ধ্রুবক, আর এটা আমাদের বৃত্তাকার স্কেল পার্ট এবং লঘিষ্ঠ গণন যেটা সেটা, এই মানগুলো বসায় দিলাম, আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম এটাই হবে আমাদের ব্যাস বা পুরুত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই আমরা কোনো বস্তুর ব্যাস বা পুরুত্ব নির্ণয় করব। এরপর আমরা আলোচনা করব শূন্য ত্রুটি আসলে কি। শূন্য ত্রুটি হলো যখন আমরা এই যে অ্যানভিল এবং স্পিন্ডল যখন আমরা বস্তুটাকে এখান থেকে মুছে দিচ্ছি, যখন বৃত্তাকার স্কেলটাকে ঘুরিয়ে আমরা স্পিন্ডলটাকে অ্যানভিলের সাথে লাগিয়ে দেব অর্থাৎ স্পর্শ করিয়ে দেব, তখন স্বাভাবিকভাবেই এই প্রধান স্কেলের শূন্য দাগ আর বৃত্তাকার স্কেলের শূন্য দাগ একই রেখা বরাবর অবস্থান করার কথা। যদি সেই একই রেখা বরাবর অবস্থান না করে তখনই সেখানে শূন্য ত্রুটি সৃষ্টি হবে, বা তখন সেটাকে আমরা শূন্য ত্রুটি বলবো। এই শূন্য ত্রুটি দুই রকম হতে পারে। এক, ধনাত্মক শূন্য ত্রুটি। ধনাত্মক শূন্য ত্রুটিটা আসলে কি দেখো, ধনাত্মক শূন্য ত্রুটিটা হলো যে এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি এই রেফারেন্স রেখার নিচে অবস্থান করে, অর্থাৎ এই যে কালো দাগটা, এই যে বরাবর কালো দাগ, এটা রেফারেন্স রেখা, শূন্য দাগটা যদি রেখার নিচে মানে এই নিচে অবস্থান করে, তাহলে সেই ত্রুটিটাকে বলবো আমরা ধনাত্মক ত্রুটি। এবং সেটা সংশোধন আমরা কিভাবে করব? সংশোধন করতে হয়, সংশোধন আমরা যেভাবে করব সেটা হলো সংশোধন যে পার্টটা আমরা পেয়েছি সেই পার্টের মধ্যে থেকে শূন্য ত্রুটিটা, ধনাত্মক ত্রুটির সময় পার্ট থেকে শূন্য ত্রুটিটা বিয়োগ করতে হবে। আর ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে, ঋণাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে সংশোধন হবে আমাদের পার্টের সাথে ত্রুটিটা আমাদের শূন্য ত্রুটিটা যোগ করতে হবে। আচ্ছা, ঋণাত্মক ত্রুটির শূন্য ত্রুটির আমরা সংজ্ঞাটা একটু জেনে নেব। তাহলে ধনাত্মক শূন্য ত্রুটি আমরা কি বললাম, যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি রেফারেন্স রেখার নিচে অবস্থান করে তাহলে সেই ত্রুটিটাকে আমরা ধনাত্মক শূন্য ত্রুটি বলি বা বলবো। আর ঋণাত্মক শূন্য ত্রুটিটা কি? ঋণাত্মক শূন্য ত্রুটিটা হলো যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি রেফারেন্স স্কেলের উপরের পাশে অবস্থান করে তাহলে সেই ত্রুটিটাকে বলবো আমরা ঋণাত্মক শূন্য ত্রুটি। আমি আবার বলছি যে ধনাত্মক শূন্য ত্রুটিটা আসলে কি। ধনাত্মক শূন্য ত্রুটি বলতে আমরা বুঝবো যে যখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, কখন হবে এই ঘটনাটা? যখন অ্যানভিল এবং স্পিন্ডলকে স্পর্শ করাবো, কারণ এটা তো স্থির থাকবে, তাহলে ওকে আমাদের বাম দিকে সরিয়ে যখন এর সাথে লাগানো হবে, অ্যানভিলের মাথার সাথে স্পিন্ডলের মাথাটা লেগে যাবে, তখন আমরা দেখব যে শূন্য মানে প্রধান স্কেলের শূন্য দাগ এবং বৃত্তাকার স্কেলের শূন্য দাগ একই রেখা বরাবর নাই। একই রেখা বরাবর যখন থাকবে না তখনই শূন্য ত্রুটি থাকবে। এবং এই শূন্য ত্রুটিটা আমাদের দুই রকম হতে পারে। এক, ধনাত্মক শূন্য ত্রুটি। দুই, ঋণাত্মক শূন্য ত্রুটি। ধনাত্মক শূন্য ত্রুটিটা আমাদের কি? ধনাত্মক শূন্য ত্রুটি হলো যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা রেফারেন্স রেখার নিচে অবস্থান করে তাহলে সেই ত্রুটিটাকে বলবো আমরা ধনাত্মক শূন্য ত্রুটি। অপরদিকে যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা রেফারেন্স রেখার উপরে অবস্থান করে তাহলে সেই ত্রুটিটাকে বলবো আমরা ঋণাত্মক শূন্য ত্রুটি। তাহলে ধনাত্মক শূন্য ত্রুটি আমরা কিভাবে সংশোধন করব? যে পার্টটা আমরা পাবো সেই পার্টের মধ্যে থেকে শূন্য ত্রুটিটা বিয়োগ করলে আমরা ধনাত্মক শূন্য ত্রুটিটা সংশোধন হবে। ঋণাত্মক শূন্য ত্রুটিটা কিভাবে সংশোধন হবে? যে পার্টটা পাবো সেই পার্টের মানের সাথে আমরা শূন্য ত্রুটিটা যোগ করে দেব, যোগ করে দিলে আমাদের ঋণাত্মক ত্রুটিটা সংশোধিত হয়ে যাবে। তাহলে আমরা শূন্য ত্রুটি কি সেটাও কিন্তু আমরা জেনে ফেললাম। তাহলে এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো হলো ক্রুগস কি, এর বিভিন্ন অংশ, পিস কি, লঘিষ্ঠ গণনা কি বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্টটা কি,
কোনো বস্তুর ব্যাস বা পুরুত্ব কিভাবে নির্ণয় করতে হয়, এবং সর্বশেষ আমরা জানলাম শূন্য ত্রুটি কি। তো এখন আমি বলবো যে পরীক্ষার জন্য তোমাদের কি কি গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পিচ কি, লঘিষ্ঠ গণনা কি, এবং কোনো বস্তুর ব্যাস বা পুরুত্ব কিভাবে নির্ণয় করা হয় সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং পরিমাপের অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান দেখাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।